হ্যালো বন্ধুরা, আজকে আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সপ্তম শ্রেণীর অতীত ঐতিহ্য। আমি আগের দিন তোমাদেরকে পড়িয়েছিলাম পেজ 43। আজকে আমরা পরের পেজ ধরব। চলো দেখি পরের পেজে কি আছে। আচ্ছা চলো, আমরা তো এতদূর পড়েইছিলাম। তার সঙ্গে আমরা বলি গজনির সঙ্গে দিল্লির সব সম্পর্ক বন্ধ হয়ে গেল। এখানে প্রশ্ন হতেই পারে গজনির সঙ্গে কাদের সম্পর্ক বন্ধ হয়ে গেল? দিল্লির। কিন্তু কুতুবউদ্দিনের জামাই ইলতুৎমিশ, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কুতুবউদ্দিনের জামাই কে? তারপর নেক্সট 2 নম্বর হলো, যখন সুলতান হলেন তখন এই গোলমাল জটিল হয়ে উঠল। একে তো ইলতুৎমিশের কুতুবউদ্দিনের জামাই ছেলে নন, তার উপরে নাসির উদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর ও পাঞ্জাবে খানিকটা অংশ দখল করে নিলেন। আমরা বলতেই পারি যে লাহোর ও পাঞ্জাবের খানিকটা অংশ কে দখল করে নিলেন? নাসির উদ্দিন কুবাচা মুলতান। অন্যান্য অঞ্চলও ক্ষমতাবান তুর্কিরা আমির বলা হতো এদের কর্তৃত্ব করতে লাগলেন। ফলে ইলতুৎমিশের পড়লেন বিপদে। আমির কাদের বলা হতো? আমির, এই তুর্কিদের আমির বলা হতো এদের, ঠিক আছে। কেউ তাকে দিল্লির সুলতান বলে মানতে চাইতো না। তারা তার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। যখন ইলতুৎমিশের দিল্লি সুলতানিতে নিজেদের অধিকার বজায় রাখতে খলিফার অনুমোদন প্রার্থনা করেন, তাহলে ইলতুৎমিশের দিল্লি সুলতান নিজের অধিকার বজায় রাখতে কার অনুমোদনের প্রার্থনা করেন? খলিফার। চলো, টুকরো কথা সবসময় বলি, টুকরো কথা পড়া খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন পাওয়া যায়। চলো দেখি, ইলতুৎমিশের খলিফা থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি যে ইলতুৎমিশের খলিফার অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? 1229 খ্রিস্টাব্দে। সুলতানরা তাদের মধ্যে নিজেদের খলিফার প্রতিনিধি বলে খোদাই করতেন। সুলতানরা তাদের মধ্যে কাদের প্রতিনিধি বলে খোদাই করতেন? খলিফার প্রতিনিধি বলে। প্রতি শুক্রবার নামাজের খলিফার নাম বলতেন। প্রতি শুক্রবার কার নাম বলতেন নামাজের সময়? খলিফার নাম বলতেন। ওফো, এত গরম না, ফ্যানের জন্য পাকার তো শুধু পেজ উড়ে যাচ্ছে। কি আর করি বলো, কিছুই তো করার নাই, যা ওয়েদার। চলো আবার একটু পড়াশোনা করি আমরা। মোহাম্মদ বিন তুগলক প্রথমেই তার আমলে মুদ্রায় খলিফার নাম খোদাই করা বন্ধ করে দেন। পরে ঘন ঘন বিদ্রোহে জোরবার হয়ে তিনি আবার নিজের মুদ্রায় খলিফার নাম খোদাই করার আদেশ দেন। খলিফা থেকে অনুমোদন পত্র আনিয়ে নেন। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের 2বার খলিফার অনুমোদন পান। এটা কিন্তু দরকার। ফিরোজ শাহ তুগলক কতবার অনুমোদন দেয় খলিফার? 2বার। এরপর থেকে অবশ্য ভারতে খলিফা থেকে অনুমোদন চাওয়ার প্রথা বন্ধ হয়ে যায়। আর মোগল বাদশাহরা ভারতে বাইরে কাউকে মর্যাদা বা ক্ষমতা নিজেদের সমান বলে মনে করতেন না। এইভাবে যখন শাসন ও অধিকার ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠত, তখনই দিল্লির সুলতানরা খলিফার অনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন। তবে কাজের দিক থেকে দিল্লির সুলতানরা প্রায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। খলিফা কেউ দূর হিন্দুস্থানের ব্যাপারে নাক গলাতেন না। এইভাবে দিল্লির সুলতান নিজেদের মতো করে ভারতবর্ষ বা হিন্দুস্থানে প্রায় 320 বছর শাসন জারি রাখতে পেরেছিলেন। তাহলে দিল্লির সুলতান বা নিজেদের মতন করে ভারতবর্ষ বা হিন্দুস্থান কত বছর ওর নিজেদের শাসন জারি রাখতে পেরেছিলেন? 320 বছর। এখানে দেখো ছোট ছোট কথা, এগুলো কিন্তু টিকা হিসাবে আসবে। আমির বলতে কি বোঝো? দুর্বাসা বলতে বোঝো কি বোঝো? খিলাত বলতে কি বোঝো? খুতবা কথাটির অর্থ কি? খুতবা কথার অর্থ ভাষণ। কোনো সুলতান শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন। শুক্রবারে দুপুরে নামাজের পরে সবার সামনে এই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো। ফলে কোথায় গেল রে, খুঁজেই পাচ্ছি না, কোথায়। আচ্ছা, তাতে সমকালীন খলিফা ও সুলতানের নাম উল্লেখ থাকতো। এর মধ্যে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার জানান দেওয়া হতো। আচ্ছা নেক্সট, দিল্লির সুলতানি। নেক্সট পেজে পড়াচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 45। কুতুবউদ্দিন আইবকের সময় দিল্লিতে তুর্কি শাসন স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করে। তাহলে আমরা বলতে পারি কার সময়ে বা কার আমলে দিল্লিতে তুর্কি শাসন স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করে? প্রথম দিকে তুর্কি সুলতানদের মধ্যে ইলতুৎমিশ ও রাজিয়া ছিলেন ইলবাড়ি তুর্কি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে।
প্রথম দিকে তুর্কি সুলতানদের মধ্যে কারা ছিলেন এই দুটো নাম বলে দেবাম। বলবান ও নিজেদেরকে ইলবাড়ি বলে দাবি করতেন। তাহলে এখানে বলতে কারা ইলবাড়ি বলে দাবি করতেন? বলবান। ইলতুৎমিশের সময়ে দিল্লি সুলতানির সমস্যা ছিল প্রধান দিকে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। চলো, প্রথমত কী বলছে? প্রথমত কীভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে, দ্বিতীয়ত কীভাবে মধ্য এশিয়ার দুর্ধর্ষ মোগল শক্তিকে মোকাবেলা করা যাবে, এবং তৃতীয়ত কীভাবে সুলতানিতে একটি রাজ্য তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারবে। ইলতুৎমিশ ক্রমাগত যুদ্ধ হয়ে বিদ্রোহীদের দমন করেন। তিনি কৌশল করে মোগলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে যান। তাহলে কারা কৌশল করে কাদের সঙ্গে যুদ্ধ করার সম্ভাবনা এগিয়ে যান? মোগলদের সঙ্গে। এখানে কোনো আর প্রশ্ন নেই। ইলতুৎমিশের সার্থ উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। আমরা বলতে পারি যে ইলতুৎমিশের সার্থ উত্তরাধিকারী কে ছিলেন? সুলতান রাজিয়া। তার শাসনকাল দিল্লির সুলতানের ইতিহাসে দুইভাবে উল্লেখ করা আছে, প্রথমত, দ্বিতীয়ত। প্রথমত কী বলছে? এখানে কী প্রশ্ন হবে? তাহলে দিল্লির সুলতানের ইতিহাসে তার শাসনকালের ব্যাখ্যা করো। তাহলে এই দুটো লিখে দেওয়া হয়ে যাবে। ইলতুৎমিশের সন্তানদের মধ্যে রাজিয়া ছিলেন যোগ্যতম। একদম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইলতুৎমিশের সন্তানের মধ্যে কে ছিলেন যোগ্যতম? রাজিয়া। একজন নারী সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের এক অংশ আপত্তি করেছিল। ইলতুৎমিশের এক ছেলে অল্প দিনের জন্য শাসক হলেও শেষ পর্যন্ত রাজিয়ায় ইলতুৎমিশের প্রকৃত উত্তরাধিকারী হতে পেরেছিলেন। রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ এবং দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। উলেমার আপত্তি থাকা সত্ত্বেও রাজিয়া অমুসলমানদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। এই কোশ্চেনটা না খুব ইম্পর্টেন্ট, দেখবে তোমরা প্রশ্নবিচিতে প্রচুর এই কোশ্চেনটা ফেলেছে। এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। অন্যদিকে তুর্কি অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া ও অতুর্কি মুসলমান অভিজাতদের গুরুত্ব বেশি দিয়েছেন। তাহলে অভিজাতরা কী মনে করেছিলেন? অভিজাতরা মনে করেছিলেন যে রাজিয়া ও তুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিত। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা গোড়া থেকেই রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। টুকরো কথায় কী বলছে চলো দেখি। সুলতান রাজিয়া। রাজিয়া একজন নারী হলো তার উপাধি সুলতান, সুলতানা নয়। আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হলো সুলতানের স্ত্রী, কিন্তু রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। রাজিয়া তার মুদ্রায় নিজেকে সুলতান বলে দাবি করেছিলেন। এই যুগে একজন ঐতিহাসিক মিনহাজ সিরাজ রাজিয়াকে সুলতান বলে উল্লেখ করেন। চলো বন্ধুরা, আজকে এইটুকুনি থাকলো, দুটো পেজই পড়ালাম। তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে। আমি আগেও বলেছি, জানি না আমি কতটাকে ভিডিওটাকে এডিট করবো, আর আমার বেশি এডিট করাও পছন্দ হয় না। যদি এটাই তোমাদের ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করো, দেখো, বন্ধুদেরকে বলো আমার চ্যানেলটার কথা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।